ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের এটা একটা মহা সমস্যা। কোনো একজন এক্সপার্ট বলছেন এই বইটা পড়ো, পরক্ষণেই অন্য কোনো এক্সপার্ট বলছেন এই বইটা পড়ো। আবার বাজারে অলরেডি কিছু বাইবেল বুকস রয়েছে যেগুলোকেও তো এড়িয়ে যাওয়া যায় না। কোনো একজন এক্সপার্ট তোমাকে বলছেন যে 10টা বই না পড়ে একটা বই 10 বার পড়ো। আবার অন্য কোনো এক্সপার্ট বলছেন 10টা বই না পড়লে এক্সট্রা ইনফরমেশনসগুলো আসবে কোত্থেকে? পরীক্ষায় তো একটা বই থেকে সমস্ত কোশ্চেন সেট হবে না। তাহলে উপায়? তাহলে কি স্যার পরীক্ষার জন্য একটা প্রপার নোট বানানো উচিত? নোট যদি বানানো উচিত তাহলে কিভাবে বানানো উচিত? মাই ডিয়ার স্টুডেন্ট, এর আগে আমি তোমাদেরকে TCCS ফর্মুলা দিয়েছিলাম পিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আগে, হোপ ফর্মুলা দিয়েছিলাম মেন পরীক্ষার আগে। আজকে তোমাদের নতুন একটা ফর্মুলা দেব যার নাম দোসা, ধোসাও বলতে পারো, DOSA। ধোসা হলো এমন একটা ফর্মুলা যে ফর্মুলাটা কাজে লাগালে তুমি সায়েন্টিফিক্যালি নোট বানাতে পারবে অ্যান্ড দ্যাট উইল বি ভেরি ফ্রুটফুল ডিউরিং ইয়োর রিভিশন। পরীক্ষার ঠিক আগে আগে যখন তোমার হাতে একটুও সময় নেই, মোটা মোটা বই দেখলে যখন তোমার ভয় লাগবে, 1 ঘন্টায় গোটা চ্যাপ্টারটা রিভিশন দিয়ে ফেলতে হবে, সেই সময় কাজে আসবে তোমার নোটস। এবং সেই নোটসটা যদি ধোসা DOSA এই ফর্মুলা, এই মডেলের ওপর বেস করে তৈরি হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি সুজিত স্যার তোমাদেরকে শেখাবো হাউ টু প্রিপেয়ার আ সায়েন্টিফিক নোটস ফর WBCS অর সিভিল সার্ভিস এক্সামিনেশনস। তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি সুজিত দেবনাথ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড এ গাইড ফর WBCS অ্যান্ড আদার গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশনস। তো প্রথমেই দেখো বলা দরকার যে সত্যি নোটস বানানো দরকার কি দরকার নেই। WBCS-এর ক্ষেত্রে এত পরিমাণের সিলেবাস আর এত সংখ্যক বই যে এই মোটা মোটা বইয়ের মধ্যে হারিয়ে যাওয়াটা কিন্তু একটা খুব কমন ব্যাপার। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এমন অনেক অ্যাসপিরেন্টসকে দেখেছি যারা বইয়ের চাপে মারা পড়ে গেছে, WBCS কোয়ালিফাই করতে পারেনি। সেক্ষেত্রে মাথাটাকে হালকা রাখার জন্য একটা পাতলা সাইজের সায়েন্টিফিক নোটসের জুড়ি মেলা ভার, এবং এটা আবশ্যিক না, অতি আবশ্যিক। তাহলে কথা হলো কি করে আমি সায়েন্টিফিক্যালি নোট বানাতে পারবো। শুরুতেই বলেছি ধোসা DOSA, এটা একটা মডেল, সায়েন্টিফিক্যালি প্রুভড মডেল, যার সাহায্যে তুমি একটা সায়েন্টিফিক্যালি নোট প্রিপেয়ার করতে পারবে যেটা খুব সুন্দর হবে এবং বৈজ্ঞানসম্মত হবে। এই D ফর ডেসক্রিপটিভ, O ফর ওয়ান লাইনার, S ফর স্পেস বা জায়গা, আর A ফর অ্যাডিশন। DOSA এই ফর্মুলাটার মানেটা আগে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তারপরে একে একে বলবো কিভাবে সায়েন্টিফিক্যালি নোট তৈরি করা যায়। নোট তৈরি করার আগে প্রথমে একটা প্রিকশন মাথায় রাখতে হবে যে আমাকে নোট তৈরি করার মানে এই নয় যে প্রচুর পরিমাণে বই গ্যাদার করতে হবে, প্রচুর পরিমাণে নোটস আমাকে গ্যাদার করতে হবে। যে কোনো একটা বই যেটা পড়তে সোজা লাগছে, সেটা হতে পারে কোনো বাংলা বই, হতে পারে কোনো এক্সপার্ট তোমাকে সেই বইটা পড়ার পরামর্শ দিচ্ছে না, কিন্তু বইটা বাংলায় লেখা, প্রাথমিকভাবে পড়লে এটা বোঝা যায়। নোট তৈরি করার আগে এরকম একটা সোজা সাপটা বাংলায় লেখা বই দিয়ে শুরু করা ভালো। কনসেপ্টটা ক্লিয়ার হলো। যদি কোনো কোচিং ইনস্টিটিউশনে পড়ো বা কোনো অনলাইন কোচিংয়েও পড়ো যেখান থেকে ক্লাস পাওয়ার ফ্যাসিলিটি রয়েছে, তাহলে সেই সাবজেক্টের উপরে ক্লাসটা করো। এই দুটো হচ্ছে তোমার প্রাথমিক স্টেপ। যদি এই দুটো প্রাথমিক স্টেপ, অর্থাৎ বাংলা একটা চলিত বই, খুব সাধারণ মাটা ভাষায় লেখা আছে, হয়তো পরীক্ষার জন্য উপযোগী নয়, এই বইটা পড়লে কোনো একটা টিচারের কাছে অনলাইন ক্লাস হোক বা গিয়ে পড়েছো সেই ক্লাসটা করলে, তারপরে ওই সাবজেক্টে যে বাইবেল বুক, তোমরা জানো পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত, এই বাইবেল বুকটাকে নিয়ে পড়তে হবে। সংশ্লিষ্ট চ্যাপ্টারটাকে 1 বার, 2 বার, 3 বার, 4 বার পড়তে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই কিন্তু পদ্ধতি। প্রথমবার ওই বাইবেল বুকটা পড়ার পর তুমি সব কিছু বুঝতে নাও পারো, দ্বিতীয়বার পড়ার সময় তুমি দেখবে আরে আগের বার তো বুঝেছিলাম না, এবার তো বুঝে গেলাম। তৃতীয়বার পড়ার সময় কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। চতুর্থবার দরকার না হলে পড়ো না, কিন্তু যদি দরকার হয় আরও একবার পড়েই নিও। এরপরে তোমার মাথার মধ্যে একটা সুন্দর ধারণা তৈরি আসবে, তখন তুমি একটা নোটস তৈরি করবার জন্য ফুললি প্রিপেয়ার্ড অবস্থায় হয়ে এসছো। এইবার তোমাকে ধোসা DOSA, ধোসা এই পদ্ধতি বা এই মডেলটাকে অ্যাপ্লাই করতে হবে।
একটা খাতা নাও একটু মোটা সাইজের, খাতার পেজগুলো যেন একটু সুন্দর হয়। একটা পেন নাও যেটা ভালো পেন। ব্যক্তিগতভাবে আমি একটু ভালো পেন না হলে লিখতে পারি না। কেন ভালো পেন বললাম, কেন ভালো খাতা বললাম, কারণ এটা কিন্তু অনেক দিন থাকবে তোমার সঙ্গে। এইবার ওই সাবজেক্টটা যেটুকু বুঝেছো তার উপরে তুমি নোট বানাতে শুরু করো। এই নোটস যেটা তুমি লিখবে সেটা দুটো টাইপের হবে। প্রথম টাইপ হচ্ছে ডি টাইপ, দ্বিতীয় টাইপ হচ্ছে ও টাইপ। এই ডি টাইপ মানে ডেসক্রিপটিভ লেখা। ডেসক্রিপটিভ লেখা কীরকম? কিছু কিছু ইনফরমেশনস তুমি ওয়ান লাইনারে লিখতে পারবে না এবং সেটা লেখা উচিত নয়। ধরো ফর এক্সাম্পল তুমি ফিজিক্সের নোট বানাচ্ছ আর সেখানে সারফেস টেনশন বা পৃষ্ঠটান সংক্রান্ত একটা পড়া পড়ছো, ব্যাপারটা বুঝেও গেছো, স্যারের কাছে ক্লাসে তুমি ব্যাপারটা বুঝেও ছিলে, কিন্তু তার মলিকুলার থিওরিটা লিখতে হবে। তো মলিকুলার থিওরিটা লিখতে সেখানে একটা ছবি আঁকা দরকার হতে পারে, 6 লাইন 7 লাইনের একটা ব্যাখ্যামূলক ডেসক্রিপটিভ লেখা লিখতেই পারে। জরুরি নয় যে ওই ডেসক্রিপশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন তোমার এমসিকিউই আসবে, কিন্তু যদি ডেসক্রিপটিভ লিখে নাও তাহলে কনসেপ্টটা ওই ডেসক্রিপশনের মধ্যে থাকলো। এইটা হলো ডেসক্রিপটিভ টাইপ নোটস, যেটা তুমি মাঝে মাঝে লিখবে। আর কিছু কিছু ইনফরমেশনস থাকে যেগুলো ওয়ান লাইনার, পৃষ্ঠ যে ধরো আমি এক্সাম্পল দিলাম, ফিজিক্সেরই এক্সাম্পল দিলাম, ওয়ান লাইনার পৃষ্ঠটানের একক কী, তো পৃষ্ঠটানের কী একক, মিটার পার সামথিং, নিউটন পার মিটার, এইটা কি তুমি কি ডেসক্রিপশন করে লিখতে পারবে? পারবে না। এটা তোমাকে ওয়ান লাইনারে লিখতে হবে। ধরো তুমি ইতিহাসের নোট তৈরি করছো, ডেসক্রিপশনটা কীরকম? সাইমন কমিশন কোন পরিস্থিতিতে ভারত এসেছিল, তার ফলে ভারতীয়রা কী প্রতিক্রিয়া দিল, তারপরে নেহেরু রিপোর্ট তৈরি করার জন্য নেহেরু কমিশন গঠিত হলো। এই যে একটা গোটা ব্যাপার, এটা 6 লাইন 7 লাইনের মধ্যে একটা ডেসক্রিপটিভভাবে লিখে ফেলো, তাহলে মাথায় পিকচারটা থাকবে। কিন্তু যদি তোমাকে এই ইনফরমেশনসটা লিখতে হয় যে নেহেরু রিপোর্ট কত তারিখে সাবমিট হয়েছিল, সেটা নিশ্চয়ই ডেসক্রিপটিভে লেখা যাবে না। বা সাইমন কমিশন ঠিক কত তারিখে ভারতে এসেছিলো, এই ইনফরমেশনসগুলো যেগুলো ট্রিকি ইনফরমেশন, সেগুলো ওয়ান লাইনার লিখতে হবে। তাহলে যে নোটটা তুমি লিখবে সেটা ডেসক্রিপটিভ হতে পারে, ওয়ান লাইনার হতে পারে। ক্লিয়ার হলো কি হলো না? আশা করি বোঝাতে পারলাম। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, ডেসক্রিপটিভ এবং ওয়ান লাইনার। তাহলে ডি ও ডো চলে গেল, এবার হচ্ছে এস। এইভাবে ডেসক্রিপটিভ এবং ওয়ান লাইনার লিখতে লিখতে তুমি যখনই লিখবে তখনই কিন্তু খাতার মধ্যে ইচ্ছাকৃতভাবে স্পেসকে রাখবে। স্পেস মানে ফ্রি স্পেস, ডানে খানিকটা ফ্রি স্পেস রাখলে, বায়ে খানিকটা ফ্রি স্পেস রাখলে, একটুখানি মাঝখানে জায়গা অল্প একটু ছেড়ে রাখলে, ইচ্ছাকৃত। এবং ওই চ্যাপ্টারের ফুল নোটস তৈরি হয়ে যাওয়ার পরেও চ্যাপ্টারের শেষে দুটো পাতা তো একদম ফ্রি স্পেসই রেখে দেবে। এইটা হচ্ছে এস বা স্পেস। লাস্ট হচ্ছে এ, অ্যাডিশন। এই যে একটা বই যেটা বাইবেল বুক, আমি পলিটির ক্ষেত্রে বললাম লক্ষ্মীকান্ত, 4 বার পড়েছিলে, ক্লাস করেছিলে, শুরু করেছিলে একটা বাংলা বই দিয়ে, এইবার নোটটা তৈরি হয়েছে, ডি ও এস এই 3টে তুমি মডেল অ্যাপ্লাই করে ফেলেছো, বাকি রইল এ ফর অ্যাডিশন। এইবার ইউ আর ফ্রি টু রিড এনি বুক ইউ ওয়ান্ট। যত রাজ্যের বই তোমার পড়তে ইচ্ছা হয় তো পড়ো, বেশি পড়ো না, বেশ আরও 3-4টে রেফারেন্স বুককে পড়ো, 3-4টে রেফারেন্স বুককে পড়ো। বাইবেল বুকটাকে যেরকম খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছিলে, রেফারেন্স বুকগুলোকে ওই রকম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কোনো দরকার নেই। এমনকি কর্মসংস্থান, কর্মক্ষেত্র বা কোনো ম্যাগাজিন থেকেও যদি ওই রকম করসপন্ডিং কোনো ইনফরমেশনস পাও, বা ওই রেফারেন্স বুক যেগুলো খুঁটিয়ে পড়ছো না, একটা ওভারলাইন করছো, যে ইনফরমেশনসটা তোমার নোটের মধ্যে নেই, এরকম কোনো ইনফরমেশন যখনই তুমি খুঁজে পাবে সঙ্গে সঙ্গে সেটাকে কি করবে? এ ফর অ্যাডিশন। কোথায় অ্যাডিশন করবে? তোমার ওই যে ফ্রি স্পেস রয়েছে, যেখানে অ্যাডিশনটা করলে সেটা ঠিকঠাক হয়, ওই ইনফরমেশনসগুলোকে ঠিক তার তলায় গিয়ে সেই জায়গাটায় গিয়ে লিখে দাও। ক্লিয়ার হলো কি হলো না? এইভাবে তোমার নোটটা কিন্তু সমৃদ্ধ হয়ে যাবে। আর লাস্টে যে 2 পাতাটা বাকি রেখেছিলে, সেখানে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত তোমার যে সাবজেক্ট, মনে করো তুমি কোথাও একটা অ্যাটর্নি জেনারেলের উপর একটা নোট তৈরি করেছো, পলিটি। তো তোমার অ্যাটর্নি জেনারেলের কোনো একটা ভদ্রলোকের নাম, আজকে যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন কালকে তিনি পাল্টে গেলেন, তখন কিন্তু লাস্টের পেজে গিয়ে নতুন অ্যাটর্নি জেনারেলের নামটা লিখে রাখতে হবে, তার জন্য কি স্পেস থাকা চাই। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত ব্যাপার। আবার ধরো মনে করো পলিটির কোনো একটা সংবিধান সংশোধনের উপরে নোট লিখেছো, রিসেন্ট আরও 4-5টা সংশোধনী এলো, কোনো একটা কেস এলো, তো তার সম্পর্কেও তো তোমাকে ওই নোটসের মধ্যে লিখে রাখতে হবে। সেই অ্যাডিশনটা তুমি কোথায় করবে না? ফ্রি স্পেস বা স্পেস যেটা রেখেছিলে লাস্টের দিকে 2 পাতা, ওইখানটায় তুমি অ্যাডিশনটা করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই হলো ঢোসা DOSA ফর্মুলা বা মডেল, যার উপরে বেস করে তুমি একটা খুব সুন্দর সায়েন্টিফিক্যালি নোটটাকে বানাতে পারো। এই নোটটা বানালে কি হবে? দুটো কাজ হবে। পরীক্ষার ঠিক আগের সপ্তাহে
যখন ওই মোটা মোটা বই দেখলেই তোমার ভয় লাগবে, তোমার নিজে হাতে ঢোসা DOSA মডেলের ওপরে বেস করে বানানো নোট তখন তার উপকারিতাটা ফিল করবে। আর জরুরি নয় যে প্রথমবার পরীক্ষা দিয়েই তুমি WBCS গ্রুপ A-তে এক্সিকিউটিভ র্যাঙ্ক করে যাবে। যদি গ্রুপ C হয় বা গ্রুপ D হয়, পরের বছর যখন গ্রুপ A-র জন্য ঝাঁপাবে তখন কিন্তু আর 10টা বই পড়া দরকার নেই, নোট একটা তৈরি হয়ে রয়েছে, তখন সেই নোটে ফ্রি স্পেসে অ্যাডিশানগুলো করলেই হবে। অর্থাৎ আর কি তথ্য যেটা এই পরীক্ষা এই চ্যাপ্টারের ওপর থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু আমি জানি না, তখন DOSটা তো রয়েছে, শুধু অ্যাডিশান এই ফর্মুলাটা কাজে লাগালেই তোমার নোটটা আরও বেশি উন্নত হবে। পরের বার এবার গ্রুপ C পেলে পরের বার গ্রুপ A পাওয়ার জন্য তোমার নোটটা উপযোগী হয়ে যাবে। আশা করি মাথার মধ্যে ঢোসা এই ফর্মুলাটা গেল। দিস ইজ দ্য এক্সপেরিমেন্টালি ভেরিফাইড, ভীষণ রকমভাবে পরীক্ষিত সত্য আমার জীবনে, আমার স্টুডেন্টসদের মধ্যে যারা সফল হয়েছে তাদের জন্য। অ্যাপ্লাই করো, যদি ঠিকঠাক মনে হয় কমেন্ট বক্সে বলো যে স্যার পেরেছি, ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে। আর যে কথাটা একটুখানি বলি যে আমাদের WBCS অ্যান্ড চ্যানেলে এর থ্রুতে PCS অনলাইন একাডেমিতে অনলাইন কোর্সেস রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য অনলাইন কোর্স রয়েছে। সেই কোর্সগুলো অ্যাভেল করতে পারো। অ্যাভেল করতে গেলে কী করতে হবে, তার সঙ্গে অবশ্য ফ্রি PDFটাও পাওয়া যাবে। অ্যাভেল করতে গেলে কী করতে হবে, ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর সঙ্গে একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের সেক্রেটারিকে বলতে পারো যে স্যারের যে অনলাইন ক্লাস কোর্সটা, সেই কোর্সের ফুল ভিডিও সেটটা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যতগুলো সাবজেক্ট আছে তাদের ফুল ভিডিও ক্লাসের সেটটা আমি পেতে চাই। কি করতে হবে আমাদের সেক্রেটারি অফিস থেকে তোমাদেরকে বলে দেবে। আপাতত ঢোসা ফর্মুলাটা মাথায় রাখো, নিজের নোট নিজে তৈরি করো। ভালো থেকো, ভীষণ ভালো থেকো, টাটা, বাই।